হ্যালো ফ্রেন্ডস, আমি সোমা গড়াই। আজকে তোমাদের একটা নতুন সাবজেক্ট স্টার্ট করছি। সয়েল মেকানিক্স মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এছাড়াও সয়েল মেকানিক্সে আর যদি কোশ্চেন থাকে, আর তো অনেক ধরনের কোশ্চেন তো হয়ই, তো সেগুলো আমরা আবার মিক্স যখন প্র্যাকটিস করব তার মধ্যে করে নেব। আর সয়েল মেকানিক্সের যদি বাকি থাকে কোনো টেস্ট, সেই টেস্টগুলো কিন্তু আবার পরে কোনো ক্লাসে আমি করিয়ে দেবো। তো আজকে ইরিগেশন ইঞ্জিনিয়ারিংটা স্টার্ট করছি। তো ফার্স্টেই চলে যাই। ফার্স্টের কোশ্চেন কী আছে, হোয়াট ইজ ইরিগেশন। প্রথমেই ইরিগেশন কাকে বলে সেটা তো জিজ্ঞেস করতেই পারে। তো কি বলবো, দ্য প্রসেস অফ আর্টিফিশিয়ালি সাপ্লাইং ওয়াটার টু সয়েল ফর রাইজিং ক্রপ ইজ কল্ড ইরিগেশন। তাহলে এটা একটা আর্টিফিশিয়ালি প্রসেস, যেই প্রসেসের মাধ্যমে কি করা হয়, ওয়াটারটাকে সয়েল বা ফিল্ডের মধ্যে ট্রান্সফার করা হয়, যার ফলে কি হয়, আমাদের যে ক্রপের রাইজিংটা বেড়ে যায়, অর্থাৎ গ্রোথটা বেড়ে যায়। তার ফলে ভালো ফসলটা উৎপন্ন হয়। যেখানে স্ক্যানসিটি অফ রেনফল, সেখানে কি করতে হয়, সেখানে ইরিগেশনের মাধ্যমেই কিন্তু আমরা বা ক্যানেলের মাধ্যমেই আমরা কি করি, জলগুলোকে সাপ্লাই করে থাকি। ঠিক আছে, তো সেই ইরিগেশনটা হচ্ছে একটা প্রসেস, যে প্রসেসের মাধ্যমে আমরা কি করে থাকি, আর্টিফিশিয়ালিভাবে আমরা ক্রপে জলকে দিতে পারি। ওয়াই ইরিগেশন ইজ নেসেসারি ইন অ্যান এরিয়া। একটা এরিয়ার মধ্যে ইরিগেশন কেন নেসেসারি, where there is an scarcity রেনফল, যেখানে রেনফল কম, বৃষ্টিপাত কম, বৃষ্টির ছায় অঞ্চল, সেখানে আমাদের ইরিগেশনটা কাজে লাগে। where the rainfall is নন ইউনিফর্ম, কোথাও কোথাও দেখা যায় যে অনেক সময় প্রচুর বৃষ্টি হয়, আবার সিজনাল বৃষ্টিতে বৃষ্টি নেই, হয়তো তারপরে বৃষ্টি হয়, সেক্ষেত্রে কিন্তু আমাদের ইরিগেশন ওয়াটারটা কিন্তু দরকার হয়। where কমার্শিয়াল ক্রপ রিকোয়ার মোর ওয়াটার, যেখানে কমার্শিয়াল ক্রপে জলটা লাগে প্রচুর পরিমাণে, সাফিসিয়েন্ট ওয়াটার পাওয়া যায় না রেনফল থেকে, সেখানে আমাদের কিন্তু ইরিগেশন সিস্টেমের মাধ্যমেই কিন্তু জল ব্যবহার করা হয়। তারপর নেক্সট কোশ্চেন কী আছে, হোয়াট আর দ্য টাইপ অফ ইরিগেশন। ইরিগেশন অনেক রকমের টাইপ হয়, তার মধ্যে আমাদের দুটো মেন টাইপ হচ্ছে কি, একটা লিফট ইরিগেশন, একটা সারফেস ইরিগেশন। ঠিক আছে, তো লিফট ইরিগেশন কাকে বলা হয়, মেথড অফ ইরিগেটিং দ্য এগ্রিকালচারাল ল্যান্ড বাই লিফটিং ওয়াটার ফ্রম দ্য অ্যাভেলেবল অ্যাট এ লোয়ার লেভেল ইজ নোন অ্যাজ লিফট ইরিগেশন। তাহলে লোয়ার লেভেল থেকে আমাদের যখন আমাদের লিফট করে তুলে নিতে হয়, তখন সেখানে লিফট ইরিগেশন কিন্তু ব্যবহার করা হয়। দ্য ওয়াটার ফর লিফট ইরিগেশন মে বি ড্রন ফ্রম দ্য ওপেন ওয়েল আর ডিপ ওয়েল। ডিপ ওয়েল থেকে বা ওপেন ওয়েল থেকে কী করা হয়, তোলা হয় জল। সারফেস ইরিগেশন কি, মেথড অফ ইরিগেশন ইন which water is supplied directly to the soil surface from a channel located at the higher elevation of the field is known as surface irrigation or flow irrigation। যেখানে আমাদের ইরিগেশন ওয়াটারটা থাকে হচ্ছে কি অনেকটা উঁচুতে, সেখান থেকে আমাদের কি করা হয়, আমরা ন্যাচারালভাবেই সেখানে জলটা কীভাবে পাবো, ন্যাচারাল প্রসেসেই আমরা পেয়ে যাব, হায়ার যেহেতু এলিভেশন আছে, সেই ইরিগেশন পদ্ধতিকে বলছে ফ্লো ইরিগেশন আর সারফেস ইরিগেশন। নেক্সট চলে যাবো, ইরিগেশনে কয়েকটা টার্মোলজি আমাদেরকে পড়তে হয়, সেই টার্মোলজিগুলি সম্পর্কে পড়ে নেব। ঠিক আছে, হোয়াট ইজ সয়েল ওয়াটার। সয়েল ওয়াটার কি, ওয়েন ওয়াটার ইজ স্প্রেড ওভার দ্য সয়েল আইদার বাই ইরিগেটিং বাই rainfall, the water is absorbed by the pores of the soil. This water is termed as soil water or soil moisture. সয়েলের মধ্যে পোর্সে যে ওয়াটারটা প্রেজেন্ট থাকে তাকে বলা হচ্ছে কি সয়েল ওয়াটার, যেটা কি ইরিগেশনের ফলে হতে পারে বা রেনফলের দ্বারা কিন্তু সয়েলটা ওয়াটারটা অ্যাবজর্ব করে নিয়েছে, সেই ওয়াটারটাকেই বলা হচ্ছে সয়েল ওয়াটার। অ্যাকচুয়ালি সয়েলের মধ্যে যে ওয়াটারটা প্রেজেন্ট থাকে সেটাকেই বলা হয়। এর মধ্যে তিন ধরনের ওয়াটার প্রেজেন্ট থাকতে পারে। ঠিক আছে, কি কি, সেটা হচ্ছে ক্যাপিলারি ওয়াটার, গ্র্যাভিটেশনাল ওয়াটার আর হাইগ্রোস্কোপিক ওয়াটার। তাহলে এবার জেনে নিই ক্যাপিলারি ওয়াটার কাকে বলা হয়। এ পার্ট অফ ওয়াটার হুইচ এক্সিস্ট ইন দ্য পোরাস স্পেস অফ দ্য সয়েল বাই মলিকুলার অ্যাট্রাকশন ইজ নোন অ্যাজ ক্যাপিলারি ওয়াটার। তাহলে সয়েলের যে মলিকুল আছে, সেই মলিকুলের মধ্যে মলিকুলার যে অ্যাট্রাকশন, তার ফলে যে ওয়াটারটা থাকছে সেই ওয়াটারটাকে বলা হচ্ছে ক্যাপিলারি ওয়াটার। দিস ওয়াটার ইজ এ ইউজফুল সয়েল ময়েশ্চার ফর দ্য গ্রোথ অফ প্ল্যান্টস। এই ওয়াটারটা আমাদের সয়েলের যে গ্রোথ, সেই গ্রোথে কিন্তু কাজে লাগছে। নেক্সট পড়বো গ্র্যাভিটেশনাল ওয়াটার। এ পার্ট অফ ওয়াটার which will move out of the soil of if proper drainage is provided is known as gravitational water or superfluous water। তাহলে প্রপার ড্রেনেজের পর বা মুভ আউট হওয়ার পর ওয়াটার মুভ আউট হওয়ার পর যে ওয়াটারটা প্রেজেন্ট থাকছে তাকেই বলা হচ্ছে কি গ্র্যাভিটেশনাল ওয়াটার। দিস ওয়াটার ইজ নট ইউজফুল ফর দ্য প্ল্যান্ট অ্যাজ ইট ফ্লোজ আউট র্যাপিডলি অ্যান্ড ইট ক্যান নট বি অ্যাবজর্ব বাই দ্য
রুট জোন, এটা রুট জোন দ্বারা অ্যাবজর্ব হয় না, এটা অটোমেটিক্যালি ফ্লো আউট হয়ে বেরিয়ে যায়, তাকেই বলা হচ্ছে গ্র্যাভিটেশনাল ওয়াটার। যেটা মুভ আউট হয়ে যাচ্ছে, প্রপার ড্রেনেজ হয়ে যাচ্ছে, ঠিক আছে, তাকে বলছে গ্র্যাভিটেশনাল ওয়াটার। তারপর হচ্ছে হাইগ্রোস্কোপিক ওয়াটার। When an overnight sample of the soil is kept open in the atmosphere, it absorbs some amount of water. This water is known as hygroscopic water and cannot be extracted or absorbed by the root of the plant. So at this stage, the growth of the plant is stopped and ultimately the plants are dead. তো কী বলছে, হাইগ্রোস্কোপিক ওয়াটার হচ্ছে যদি কোনো কারণে মাটিকে আমরা ওভেন রাইট করে রেখে দিই, অ্যাটমসফিয়ার থেকে একটা অ্যামাউন্ট ওয়াটার সে কী করবে, অ্যাবজর্ব করবে, সেই ওয়াটারটাকেই বলছে হাইগ্রোস্কোপিক ওয়াটার। যে ওয়াটারটা কিন্তু প্রেজেন্ট থাকলেও আমাদের কিন্তু গাছ জন্মাবে না, ঠিক আছে, গাছ তো জন্মাবে না, গাছের গ্রোথও হবে না, এবং সেই জলটা কিন্তু এক্সট্রাক্ট করতে পারে না রুট দ্বারা। সেই জন্য কী হয়, ওই ওয়াটারে যদি পৌঁছে যায় কোনো গাছ, তাহলে সেই ওয়াটারটা যেহেতু এক্সট্রাক্ট করতে পারে না, সেই জন্য গাছ কিন্তু পরবর্তীকালে মরে যায়। তাহলে একটা মিনিমাম ওয়াটার, যে ওয়াটারটা ওভেন রাইট করে দিলে শুধুমাত্র অ্যাটমসফিয়ার থেকে নিতে পারে মাটি, তাকে বলছে হাইগ্রোস্কোপিক ওয়াটার, যেটা আমাদের প্ল্যান্ট গ্রোথে কোনোভাবেই সাহায্য করে না, কারণ রুট ওই জলটাকে কিন্তু এক্সট্রাক্ট করতে পারে না। রুট একমাত্র ক্যাপিলারি ওয়াটারটাকেই এক্সট্রাক্ট করতে পারে, সেই ক্যাপিলারি ওয়াটারটা দ্বারাই কিন্তু প্ল্যান্টের গ্রোথ হয়, ঠিক আছে। ওটা যে পোর পেস থাকে, সেই পোর পেসে সবসময় কিন্তু থাকে যে ওয়াটারটা, সেই ওয়াটারটাই হচ্ছে আমাদের ক্যাপিলারি ওয়াটার। আর গ্র্যাভিটি ওয়াটারটা কি হচ্ছে, গ্র্যাভিটেশনাল যে ওয়াটারটা, সেই ওয়াটারটা ড্রেন আউট হয়ে যায়, সেই জন্যে সেটা গাছ কোনোভাবে নিতে পারে না, সেই জন্য ওটাও কিন্তু আমাদের গ্রোথের জন্য কিন্তু কাজে লাগে না। তাহলে 3 ধরনের ওয়াটার সম্পর্কে জেনে নিলাম। এরপরে জানবো হোয়াট ইজ স্যাচুরেশন ক্যাপাসিটি। এটাও ইরিগেশনের একটা টার্মোলজি। দ্য অ্যামাউন্ট অফ ওয়াটার রিকোয়ার্ড টু ফিল আপ দ্য পোর পেসেস ইন দ্য সয়েল পার্টিকলস বাই রিপ্লেসিং অল এয়ার হেল্ড ইন দ্য পোর পেসেস ইজ নোন অ্যাজ স্যাচুরেশন ক্যাপাসিটি অর টোটাল ক্যাপাসিটি অর ম্যাক্সিমাম হোল্ডিং ক্যাপাসিটি অফ দ্য সয়েল। তাহলে বলছে একটা অ্যামাউন্ট অফ ওয়াটার যেটা কি করছে, প্রত্যেকটা পোর আছে যে সয়েলের মধ্যে প্রেজেন্ট, সেগুলোকে কী করছে, রিপ্লেস করে দিচ্ছে, মানে এয়ারটাকে রিপ্লেস করে ওয়াটারটা প্রেজেন্ট হয়ে যাচ্ছে। অ্যাকচুয়ালি যে পোরগুলো আছে সয়েলের মধ্যে, সেই পোরগুলো ফিল আপ হয়ে যাচ্ছে ওয়াটার দ্বারা, তাকেই বলছে স্যাচুরেশন ক্যাপাসিটি। স্যাচুরেটেড মানে কি, পুরোপুরি ওয়াটার দ্বারা ফুলফিল, তাকেই বলা হয় স্যাচুরেশন। তো স্যাচুরেশন ক্যাপাসিটিও তাই, যে ক্যাপাসিটি মধ্যে কি হচ্ছে, যে অ্যামাউন্ট অফ ওয়াটারটা কী করছে, সমস্ত পোর পেস্টটাকে ফিল করে দিচ্ছে, তাকে বলছে কি স্যাচুরেশন ক্যাপাসিটি। নেক্সট চলে যাবো ফিল ক্যাপাসিটি। দ্য ময়েশ্চার কন্টেন্ট অফ দ্য সয়েল আফটার ফ্রি ড্রেনেজ হ্যাজ রিমুভড মোস্ট অফ দ্য গ্র্যাভিটি ওয়াটার ইজ নোন অ্যাজ ফিল ক্যাপাসিটি। তাহলে যে ময়েশ্চার কন্টেন্টটা প্রপারলি ফ্রি ড্রেনেজ হয়ে যাওয়ার পর, অর্থাৎ গ্র্যাভিটি ওয়াটারটা মুভ আউট হওয়ার পর যে ওয়াটারটা থাকছে বা যে ময়েশ্চার কন্টেন্টটা প্রেজেন্ট থাকছে, তাকে বলা হচ্ছে ফিল ক্যাপাসিটি। এরপরে পড়বো PWP মানে পার্মানেন্ট উইল্ডিং পয়েন্ট। দ্য ওয়াটার কন্টেন্ট অ্যাট হুইচ প্ল্যান্ট ক্যান নো লঙ্গার এক্সট্র্যাক্ট দ্য সাফিসিয়েন্ট ওয়াটার ফ্রম দ্য সয়েল ফর ইজ গ্রোথ ইজ নোন অ্যাজ পার্মানেন্ট উইল্ডিং পয়েন্ট। তো পার্মানেন্ট উইল্ডিং পয়েন্ট সেই পয়েন্ট, যে পয়েন্টে মধ্যে পৌঁছে গেলে গাছ আর জল কিন্তু এক্সট্রাক্ট করতে পারবে না তার মূল দ্বারা, ঠিক আছে, সেই পয়েন্টটাকে বলছে পার্মানেন্ট উইল্ডিং পয়েন্ট। মানে তখন কি হাইগ্রোস্কোপিক ওয়াটারে পৌঁছে গেছে, হাইগ্রোস্কোপিক ওয়াটারটা কোনোভাবেই মূল এক্সট্রাক্ট করতে পারে না, একটু আগেই পড়লাম। তো সেই পয়েন্টটাকেই বলা হচ্ছে পার্মানেন্ট উইল্ডিং পয়েন্ট। এই পয়েন্ট পৌঁছে গেলে গাছ আস্তে আস্তে কিন্তু মরে যাবে। এরপরে পড়বো অ্যাভেলেবেল ময়েশ্চার। মাটির মধ্যে যে ময়েশ্চার কন্টেন্টটা সবসময় আমাদের অ্যাভেলেবেল থাকে এবং মূল যে থেকে জলটা সংগ্রহ করে, সেই ক্যাপাসিটিটাকেই বলছে বা সেই ময়েশ্চার কন্টেন্টটাকেই বলছে কি অ্যাভেলেবেল ময়েশ্চার। দ্য ডিফারেন্স ইন ওয়াটার কন্টেন্ট অফ দ্য সয়েল বিটুইন ফিল ক্যাপাসিটি অ্যান্ড পার্মানেন্ট উইল্ডিং পয়েন্ট ইজ নোন অ্যাজ অ্যাভেলেবেল ময়েশ্চার কন্টেন্ট। পার্মানেন্ট উইল্ডিং পয়েন্ট আর ফিল ক্যাপাসিটির মধ্যে যে ডিফারেন্স, তাকে বলছে অ্যাভেলেবেল ময়েশ্চার কন্টেন্ট। তাহলে এখানে হচ্ছে কি, পার্মানেন্ট যদি উইল্ডিং পয়েন্ট হয় নিচের দিকে, তার নিচে আছে কি হাইগ্রোস্কোপিক ওয়াটার। তো ছকটা যদি আমরা করি তো তাহলে দেখতে পাবো, এটা যদি হাইগ্রোস্কোপিক ওয়াটার থাকে, ক্যাপিলারি ওয়াটার, তারপর হচ্ছে গ্র্যাভিটেশনাল ওয়াটার। তো এইটাকে বলা হয়, এই পয়েন্টটাকে বলা হয় পার্মানেন্ট উইল্ডিং পয়েন্ট, ঠিক আছে। আর পার্মানেন্ট উইল্ডিং পয়েন্ট এবং ফিল ক্যাপাসিটি, ঠিক আছে, এটা হচ্ছে ফিল ক্যাপাসিটি। তো এইটুকুকে বলা হয় অ্যাভেলেবেল ময়েশ্চার। এরপরের
যেটা থাকবে গ্র্যাভিটেশনাল ওয়াটারটা যতদূর প্রেজেন্ট আছে তারপরে পড়বে স্যাচুরেশন ক্যাপাসিটি। তাহলে আমাদের যে হাইগ্রোস্কোপিক ওয়াটার আছে তার যে যেখান থেকে শুরু হচ্ছে হাইগ্রোস্কোপিক ওয়াটার সেই পয়েন্টটাকেই বলা হচ্ছে পার্মানেন্ট মেল্টিং পয়েন্ট। আর ক্যাপিলারি ওয়াটারের যত অবধি আছে সেই পয়েন্টটাকে বলা হয় ফিল ক্যাপাসিটি। তাহলে ফিল ক্যাপাসিটি এবং পার্মানেন্ট মেল্টিং পয়েন্টের যে ডিফারেন্স সেই ওয়াটারটাকেই বলছে অ্যাভেলেবেল ময়েশ্চার কন্টেন্ট। আর ফিল ক্যাপাসিটির পরে পড়বে কি গ্র্যাভিটেশনাল ওয়াটার। গ্র্যাভিটেশনাল ওয়াটার দ্বারা যখন পুরোপুরি পড়ে থাকবে যেটা, সেটাই হচ্ছে আমাদের স্যাচুরেশন ক্যাপাসিটি। তাহলে এগুলো মোটামুটি সবগুলো ক্লিয়ার হয়ে গেল। এরপরে পড়বো core watering. The first watering given to the crop when it has grown a few centimeters is called core watering. The optimum depth of core watering is 90 centimeters for rice, 13.5 centimeter for wheat and 16.5 centimeter for sugarcane. কি বলছে, যে ওয়াটারটা দেওয়া হয় কোনো ক্রপ কিছুটা সেন্টিমিটার গ্রোথের পর সেই ওয়াটারটাকেই বলা হয় core watering. তাহলে ফার্স্ট ওয়াটারিং গিভেন টু ক্রপ when it has grown a few centimeter is called core watering. কিছুটা সেন্টিমিটার গ্রোথের পর যে ফার্স্ট ওয়াটারটা আমরা দিচ্ছি ক্রপের মধ্যে তাকে বলছে core watering. আর পালেবা হচ্ছে ফার্স্ট ওয়াটারিং বিফোর সোয়িং দ্য ক্রপ ইজ নোন অ্যাজ পালেও বা পালেভা কাকে বলা হয়, যে ওয়াটারটা দেওয়া হচ্ছে কখন না কোনো ক্রপ সোয়িং করার আগে যখন দেওয়া হচ্ছে সেই ওয়াটারটাকে বা ফার্স্ট ওয়াটারটাকেই বলা হচ্ছে পালেও বা পালেভা। এরপর পড়বো রুট জোন ডেপথ। দ্য ম্যাক্সিমাম ডেপথ ইন দ্য সয়েল স্ট্রাটা in which the crop spread its root system and derives water from the soil is known as root zone depth. তাহলে যে ডেপথ অবধি কিন্তু রুট কী করতে পারছে, স্প্রেড করতে পারছে, তাকেই বলা হচ্ছে রুট জোন ডেপথ। তারপরে পড়বো ওভারল্যাপ অ্যালাউন্স। কি, দ্য এক্সটেন্ট অফ ওয়াটার টু বি সাপ্লাইড ফর ম্যাচুরিং এ পার্টিকুলার ক্রপ which extend from one season to another is called overlap allowance. তাহলে বলছে যে ওয়াটারটা একটা সিজনের জন্য ছিল সেটা আর একটা সিজন অবধি কিন্তু এক্সটেন্ড হয়ে গেছে, তাকে বলা হয় ওভারল্যাপ অ্যালাউন্স। এরপরে পড়বো ক্রপ রেশিও। দ্য রেশিও অফ দ্য areas of two main crop season either kharif and rabi is known as crop ratio. তাহলে খারিফ এবং রবি যে রেশিও তাকে বলা হচ্ছে কি ক্রপ রেশিও। ইন্টেন্সিটি অফ ইরিগেশন, এটা একটা মোস্ট ভাইটাল টার্মোলজি ইন ইরিগেশন। তো ইন্টেন্সিটি অফ ইরিগেশন কাকে বলা হয়, দ্য রেশিও অফ কাল্টিভেটেড ল্যান্ড ফর এ পার্টিকুলার ক্রপ টু টোটাল কালচারেবল কমান্ডেড এরিয়া ইজ কল্ড ইন্টেন্সিটি অফ ইরিগেশন। তাহলে কাল্টিভেটেড ল্যান্ড ফর এ পার্টিকুলার ক্রপের সাথে টোটাল কালচারেবল কমান্ড এরিয়া। আচ্ছা, টোটাল কালচারেবল কমান্ড এরিয়াটা একটু বলে দিই। টোটাল কালচারেবল কমান্ড এরিয়া মানে হচ্ছে টোটাল যে এরিয়ার মধ্যে কি হচ্ছে আমাদের ক্রপটা গ্রোথ হয়, ঠিক আছে, একটা নয় অনেক রকমের ক্রপ হতে পারে। তো প্রথমে হচ্ছে গস কমান্ড এরিয়া, যেখানে মধ্যে আমরা কি করতে পারি, চাষ করতে পারি, তার মধ্যে কালচারেবল একটা আনকালচারেবল এরিয়া থাকে। কালচারেবল যেটা অ্যাট প্রেজেন্ট সেখানে কি হচ্ছে কালচারেবল কাল্টিভেটেড এরিয়া মানে যে অ্যাট প্রেজেন্ট যেখানের মধ্যে কি আমাদের চাষাবাস হচ্ছে। আর আনকালচারেবল এরিয়া যেখানে এখন বর্তমানে অ্যাট প্রেজেন্ট সেখানে চাষ কিন্তু হচ্ছে না, কিন্তু চাষ এককালে হতো বা ইন ফিউচার হবে, সেটাকে বলছে আনকালচারেবল এরিয়া। তো কালচারেবল এরিয়া আর আনকালচারেবল এরিয়াটা মোট হচ্ছে কি গ্রস কমান্ড এরিয়া, ঠিক আছে। তো কালচারেবল কমান্ড এরিয়ার মধ্যে একটা পার্টিকুলার ক্রপের জন্য যে এরিয়া তার সাথে আমরা কি করতে পারি, তার সাথে টোটাল কালচারেবল কমান্ডের এরিয়াকে যদি আমরা ডিভাইড করে দিই বা রেশিও করি তাহলে আমরা পাবো ইন্টেন্সিটি অফ ইরিগেশন, ঠিক আছে। আজকে ইরিগেশনে এতটুকুই থাকলো, ঠিক আছে। তো আমরা যেহেতু ছোট ছোট ক্লাসের মধ্যেই আমরা কিন্তু সাবজেক্টগুলো আস্তে আস্তে শেষ করে নেবো। ইরিগেশনটা শুরু করেছি, এরপরে হয়তো পিএইচডিটা বা হাইওয়েটা করব। তো এটার পর পিএইচডিটা আশা করছি স্টার্ট করে দেবো, কারণ যেহেতু এটা ওয়াটারের পার্ট, ওয়াটারটা মোটামুটি কমপ্লিট হয়ে যাওয়ার পর হাইওয়ে তখন বা আরসিসি এগুলো কিন্তু আবার একটা একটা করে কিন্তু আমাদের পড়তে থাকতে হবে, এস্টিমেট পড়তে হবে।
ঠিক আছে। তো এইভাবে আমি ক্লাসগুলো এখন কন্টিনিউ করছি। তোমাদের যদি মনে হয় কিছু টপিক নিয়ে আলোচনা করা উচিত, তোমরা কমেন্ট সেকশনে অথবা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জানাতে পারো। ঠিক আছে, সেই টপিকগুলো নিয়ে কিন্তু আমি ক্লাস করাবো। কেউ একজন বলেছিল যে ইরিগেশনটা স্টার্ট করতে, সেই হিসাবে আমি ইরিগেশনটা স্টার্ট করেছি। সয়েলটাও একজন বলেছিল, সেই হিসাবে আমি সয়েলটাও স্টার্ট করেছিলাম। তো সয়েলের যে টেস্টগুলো বাকি আছে সেগুলো অবশ্যই আমি কমপ্লিট করে দেবো। আর হাইওয়ের পারলে হাইওয়ের টেস্টটাও কিন্তু আস্তে আস্তে কমপ্লিট করে দেবো, কারণ টেস্টগুলো আমাদের কিন্তু ইম্পর্টেন্ট আছে। কারণ ইন্টারভিউতে টেস্ট সম্পর্কে কিন্তু জিজ্ঞেসই করে, ল্যাবরেটরি টেস্ট বা ফিল্ড টেস্ট এগুলো সম্পর্কে কিন্তু তোমাদের ভালোভাবে নলেজ গেন করে যেতেই হবে। কারণ ইরিগেশন ইঞ্জিনিয়ারিং এগুলোতে তো খুব একটা টেস্ট থাকে না, কিন্তু যেসব সাবজেক্টে টেস্ট থাকে সেই সব সাবজেক্ট সম্পর্কে কিন্তু তোমাদের পড়ে যেতেই হবে। তো তোমরা যদি নতুন হও প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, আর ভিডিওগুলো যদি ভালো লাগে লাইক করো। নমস্কার।